তোদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell চলছে এবং এই এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমার ধারণা। এবং আমরা এখন একটা অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com। আমরা আপনাদের অপেক্ষায় থাকবো। এত লম্বা একটা সময় ধরে আপনাদেরকে এপিসোড উপহার দিচ্ছি, ঘটনা উপহার দিচ্ছি। এখন ভাবতেও ভালো লাগে যে এতদিন পর্যন্ত আপনারা যেহেতু সঙ্গে আছেন, সামনের অনেকটা পথ হয়তো একসাথে হাঁটতে পারবো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং সকল লিসেনারকেও জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, তবু একটা মানুষ সবসময় ভালো থাকতে পারে না, ভালো মন্দ মিলিয়ে থাকে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনি সবসময় ভালো থাকেন। আমি রাকিব সায়েম বলছি নারায়ণগঞ্জ থেকে। রাসেল ভাই, আমি সেই 2010 থেকে আপনার ভূত FM শুনে আসছি, মানে শুরুর দিক থেকেই। এখন ভূত.com শুনছি। আসলে আপনার এই শো শোনা ছাড়া রাতে আমার ঘুমিয়ে আসে না। এত বছরে কখনো আপনাকে ঘটনা পাঠানো হয়নি, বা সুযোগ মিলেনি, বা বলতে পারেন শ্বাস করতে পারিনি। তবুও কিছুদিন বা কিছু মাস আগে আপনাকে একটা ঘটনা লিখে পাঠাই যে আমার মার সাথে ঘটে গিয়েছিল। সেই ঘটনাটি সিলেক্ট হয়নি, হয়তো বা আমি গুছিয়ে লিখতে পারিনি। তাই আজকে ভয়েস রেকর্ডের মাধ্যমে ঘটনা পাঠাচ্ছি। ঘটনাগুলো হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার মধ্যে আমি আজকে 3টি ঘটনা বলবো। যদি সিলেক্ট হয় তাহলে আগামীতে আমার সাথে ঘটে যায় বা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে আশেপাশে, সেগুলো শেয়ার করব। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমার স্বপ্নে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই ঘটনাটি ঘটে 2001 কি 2 সালের দিকে, যখন আমার 7 কি 8 বছর ছিল। এই স্বপ্নের ঘটনাটা আমি এই জন্যই বলছি কারণ সেই স্বপ্নটি আমি আজও ভুলতে পারিনি। রাসেল ভাই, আমি নারায়ণগঞ্জের বাসিন্দা হলেও আমার নানির বাড়ি হচ্ছে চিটাগং হাটাজারি জেলার বাড়িগোনা নামে এক গ্রামে। সেই গ্রামটি ছিল হালদা নদীর একটি শাখা ধরে। তো আগে প্রত্যেক বছরই আমার আব্বু আমাদের নিয়ে যেত নানুর বাসায়, প্রায় 1 মাস থাকতাম সেখানে। 2001 সাল কি 2 সালের দিকে আব্বু আমাদের নানির বাসা নিয়ে যায়। তখন আমাদের বাড়িগোনা ছিল প্রত্যন্ত একটি গ্রাম, মানে পুরো গ্রাম। সেখানে বিদ্যুৎ নাই বললেই চলে তখনকার সময়। তাই এই বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে যেত ওই গ্রামে। আমরাও সন্ধ্যা হলে কে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করে ঘুমিয়ে যেতাম। রাসেল ভাই, আমি আমার নানির বাসায় একটু বর্ণনা দিই। নানির বাসাটা ছিল হালদা নদীর একবারে পার ঘেঁষে, মানে নানুর বাসার সামনেই ছিল নদী। বাসাটি ছিল প্রথমে বারান্দা, তারপর থাকার রুম বা বেডরুম যেখানে আমরা থাকতাম। তার পেছনে একটা খালি জায়গা উঠোনের মতো, তার পেছনে বাথরুম এবং বাথরুমের মাঝে হচ্ছে টয়লেট। রাসেল ভাই, যখন নানি বাসায় যেতাম তখন খুব দুষ্টুমি করতাম আমি আর মেজো ভাই। মার কথা শুনতাম না, তাই মাঝে মধ্যে শাসন করতাম আমাদের। তো এক সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। আমরা আসলে রাসেল ভাই নানুর বাসায় ঘুমাতাম হলো ফ্লোর করে, কারণ তখন নানু বাসায় কেউ থাকতো না। আমরাই মাঝে মাঝে যেতাম, মানে বছরে একবার যে যেতাম তখনই নানুর বাসা খোলা হতো, বাকিটা সময় কেউ থাকতো না। আর সেখানে তাই খাট বা চোখের কোনো ব্যবস্থা ছিল না। আমরা গেলে ফ্লোর করে একসাথে সবাই ঘুমাতাম। তো আমি একবারে কিনারে ঘুমাই আব্বুর পাশে। ঘুমিয়ে যাওয়ার পর আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে এরকম যে আমি কোনো কারণে মা আমাকে অনেক শাসন করে রাত্রিবেলা। তা আমি কি করি, রাগ করে বাড়ির যে পিছনে উঠোনের জায়গাটা আছে সেই উঠোনের জায়গাতে
খড়কুটোর একটা স্তূপে গিয়ে শুয়ে পড়ি। রাসেল ভাই, আপনি জানেন বা লিসেনাররা অনেকেই জানবেন যে গ্রামে ধান কাটার পর যে খড়গুলো থাকে সেগুলো একটা বড় স্তূপ তৈরি করে। এখন করে কিনা যাই না, অনেক বছর হবে গ্রামে যাই না। স্তূপ তৈরি করে মাঝখানে একটা বাঁশ দেওয়া থাকে, তার উপর একটা ডিবি রাখা হয়। তো আমি সেই স্তূপের উপরে শুয়ে পড়ি। মানে স্বপ্নে আমি দেখছি মার সাথে রাগ করে আমি রাত্রে ওই স্তূপে ঘুমিয়ে যাই আর কি। এরপরে দেখি যে ভাজ্যবের পাশ দিয়ে কে যেন আসছে, বলছে গম্ভীর ভাষায়, রাখি। তখন আমি যে খড়কুটায় শুয়েছিলাম উঠে পড়লাম। উঠে অপলক দৃষ্টিতে সেখানে তাকিয়ে থাকলাম। দেখলাম একটি লোক আসছে, যার সারা শরীর চাদর দিয়ে ঢাকা ছিল। মানে চাদরটা এরকম ভাবে ছিল যে দু হাত দিয়ে পেঁচিয়ে রাখলে যেরকম হয় না, যেমন পাখির ডানা দুটো যদি দুইটা ডানা যখন মুখের সামনে এসে ধরে যেরকম আবর্তন করে রাখতে পারে বা আবর্তন করে, তেমন ভাবেই ওই লোকটি চাদর দিয়ে তার সারা শরীর ঢেকে রেখেছে বা আবর্তন করে রেখেছে। সেভাবেই সামনে আস্তে আস্তে আসতে লাগলো, আর আমি স্বপ্নের মধ্যে ভয় পেতে লাগলাম। তখন ওই লোকটা যখন সামনে আসলো, আস্তে আস্তে সামনে আসতেছিল, যখন আমিও সেই লোকটা দিকে তাকিয়েছিলাম। তো সামনে আসার পর এমন হলো যে সে দু হাত দিয়ে যে চাদর দিয়ে তার সারা শরীর বা মুখ ঢেকে রেখেছিল না, সে আস্তে আস্তে তার হাতটা সরাতে লাগলো চাদর সহ, আর তার মুখটি স্পষ্ট হতে লাগলো আমার সামনে। যখন তার মুখ দেখলাম তখন আমি আরো ভয় পেয়ে গেলাম। এতটা ভয় পেয়ে গেলাম যে যা বলে বোঝাতে পারবো না। সেই মুখটি আমার চোখে এখনো ভাসছে, যে কারণে সেই স্বপ্নটি আমি আজও ভুলতে পারিনি। এখনো আমার সেই স্বপ্নের কথা মনে পড়ে। সেই মুখটি ছিল অনেক বিভৎস এবং সে চাদরটি সরিয়ে হাসতে লাগলো। এর কয়েক সেকেন্ডের মধ্যেই এমন হলো যে মানে বাস্তবে দিয়ে যে আমি কথা বলতে পারছি না, আমি নড়াচড়া করতে পারছি না। এরকম মনে হচ্ছিল যে কেউ আমাকে জোর করে বেঁধে রাখছে এবং আমার মুখ চেপে ধরেছে। পাশে আমার আব্বু শোয়া ছিল, আমি তাকেও ধরতে পারছি না। মানে আমি ঘুমের থেকে তখন মনে হচ্ছে যে আমি সজাগ হয়ে গেছি, কিন্তু আমি নড়াচড়া করতে পারছি না। কিন্তু যখন হঠাৎ আব্বুর হাতটি আমার শরীরে পড়লো, তখন আমি যেমন দম ছাড়তে পারলাম এবং কথা বলতে পারলাম, নড়াচড়া করতে পারলাম। তখন আব্বু বলে জোরে চিৎকার দিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। সে বললো কি হয়েছে? তখন আমি কিছু বলতে পারিনি। আব্বু আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, ঘুমায় পড়ো, খারাপ স্বপ্ন দেখছো হয়তো। তারপরে আমি বুঝতে পারলাম বড় হয়ে যে এটাকে বোবায় ধরা বলে। সেই প্রথমেই ঘুমের ভেতরে আমাকে বোবায় ধরেছিল এবং আজ পর্যন্ত আর এরকম কোন স্বপ্ন হয় দেখিনি, আর আমার বোবায় ধরেনি। সেই কারণে এই স্বপ্নটি আমার এখনো মনে পড়ে এবং মনে পড়লে এখনো ভয় লাগে। আর আমি হয়তো মনে করি যে আমি সেই বোবা জিনকে দেখেছি, যাকে দেখা মাত্র আমার প্যারালাইসিসের মতো অবস্থা হয়েছিল। দ্বিতীয় যে ঘটনাটি আমার সাথে ঘটে সেটা হচ্ছে 2009 সালে নারায়ণগঞ্জে, আমার পাইকপাড়া এলাকায়, আমার বাসার এখানে। তো ঘটনাটা হচ্ছে এবং যে যখন 2009 হয় তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তখনকার সময় আমার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়, বা বলতে পারেন এর 1 বছর আগে বা 2 বছর আগে থেকে আমার ভেতর থেকে ভূতের ভয়টা আগে চলে যায়। একটা কিউরিওসিটি হয় যে আমি ভূত বা জিন দেখবো। মানে আমি তো মুসলমান হিসেবে তো এটাই বিশ্বাস করতে যে জিন বলতে কিছু আছে, প্যারানর্মাল কোন ঘটনা ঘটে। তো সেই সময়টায় আমাদের এরকম কিউরিওসিটি থাকতো যে আমি একবার হলো এরকম ভূত বা জিন দেখবো। তাই হতো কি যে আমার বাসার সামনে একটা পুকুর ছিল আগে, যা ডোবায় পরিণত হয় মসজিদের পাশে থেকে আমাদের বাসা অব্দি সে পুকুরটি। তো এর পাশেই একটা একতলা বিল্ডিং তোলা ছিল, এখন সেটা কমপ্লিট হয়ে গেছে, তখন কমপ্লিট ছিল না, শুধু নিচে দিয়ে ফাঁকা ছিল আর শুধু ছাদ ছিল। আর ওই বাসার পাশে আরো 2টি একতলা বিল্ডিং ছিল, সেগুলোর ছাদও একদম অ্যাটাচ করা ছিল। আর
আর যে ছাদটা খালি ছিল, মানে পাশে যে দুই বিল্ডিং ছিল সেটা তো কমপ্লিট ছিল, একতলা বিল্ডিং, কিন্তু যে বিল্ডিংটাতে আমি কথা বলছি সেটা কমপ্লিট ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। এর পশ্চিম সাইডে মানে পশ্চিম দক্ষিণ সাইড দিয়ে ডোবার জায়গাটা ছিল, ফাঁকা ছিল, আর একটা ডুমুর গাছ ছিল। তো রাসেল ভাই, আপনি তো জানেনই যে 2009 সালের সময় বা অনেক লোডশেডিং হতো গরমের কালে, কারেন্ট চলে গেলে আসার আর সম্ভাবনা থাকতো না। তো আমরা যারা বন্ধু ছিলাম বা বাসার ভাই ব্রাদার ছিলাম, তারা ওই ছাদে আড্ডা মারতাম, কিন্তু বেশিরভাগ সময় 12টার পর আর ওইখানে কেউ আড্ডা মারতো না। কিন্তু যখনই কারেন্ট যেত, 12টা হোক, 1টা হোক, 2টা হোক, আমি ওই ছাদে উঠতাম। আর আমার কাছে একটা মোবাইল ছিল তখন, চায়না মোবাইল, সেটা লাউডে গান বাজিয়ে আমি পায়চারি করতাম সবসময় ছাদে। আর চিন্তা করতাম যদি কিছু দেখি, প্যারানর্মাল কিছু, এরকম একটা কিউরিওসিটি ছিল। এরকমই একটা রাত ছিল যখন কারেন্ট চলে যায় 1টা-1:30টার দিকে। তা আমি বাসা থেকে বেরিয়ে এসে ছাদে উঠে যাই। তো ছাদে উঠে আমি একাই পায়চারা করতে থাকি গান বাজিয়ে। তো ওই ছাদের পাশে আরেকটা যে বিল্ডিং ছিল সেটা হচ্ছে পশ্চিম উত্তর দিকে বিল্ডিংটা। ওই বিল্ডিং এর পিছনে একটা জাম গাছ ছিল আর একটা কুড়ে গাছ ছিল। সেটা নিয়েও একটা ঘটনা আছে যে কুড়ে গাছে একটা জিন ছিল, আমার এক চাচাকে জিনে ধরেছিল কুড়ে গাছ থেকে। সেই কুড়ে গাছটা কাটা হয়ে যায়, কিন্তু এই গাছটা, জাম গাছটা তখন রয়ে গিয়েছিল। এখন জাম গাছটা নেই, যেহেতু কালের বিবর্তনে অনেক কিছু ভেঙে আধুনিক ভাবে জায়গা ভরাট করে বা গাছ কেটে বাসা বাড়ি তৈরি করা হচ্ছে, এখন তেমনই। কিন্তু আগে ওই জায়গাটা একটা জাম গাছ ছিল। ওই জাম গাছের কোন সাইডে মানে ছাদের উপর একটা হাউস ছিল। তো অন্ধকারের ভিতরে আমার মনে হলো যে ওই হাউসের পাশে থেকে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি সরাসরি সেদিকে তাকালাম না, আমি যেহেতু পায়চারা করছি ছাদের এই পাশ থেকে ওই পাশ, মানে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর দিকে পায়চারা করছে, আর সিঁড়িটা ছিল উত্তর দিকে। তা আমি আর চোখে দেখতে লাগলাম যে হ্যাঁ, কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে, সেটা চোখগুলি অস্বাভাবিক ভাবে বড়। আমি এটা লক্ষ্য করার পর অনেকটা ঘাবড়ে যাই। এতদিন যে কিউরিওসিটি ছিল যে কোন প্যারানর্মাল কিছু দেখবো, ভূত বা জিন দেখবো, কিন্তু যখন সেটা সম্মুখীন হই তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে ভেতর ভেতর খারাপ হচ্ছে, কিন্তু আমি তবুও নিজেকে কন্ট্রোল করছিলাম। আমি আর চোখে আর একটু ভালোভাবে দেখতে লাগলাম, মানে 2-3বার পায়চারি করলাম, যে দেখলাম জিনিসটা হচ্ছে 2.5 ফুট কি 3 ফুটের সমান একটা বাচ্চার মতন। মাথায় কোনো চুল নেই, কিন্তু মাথাটা অনেক বড় এবং চোখগুলাও অনেক বড় বড়। সেটা ওই কোণা থেকে আমাকে দেখছে। আমি তারপর চিন্তা করলাম ওইটা দেখে সরাসরি না তাকিয়ে আমি যখন আবার দক্ষিণ থেকে উত্তর দিকে আসলাম, আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে নিয়ে বাসার দিকে চলে যাই আর কি। এই ঘটনা বলার কারণ হচ্ছে এই যে অনেকেরই কিউরিওসিটি দেখে, অনেকে অনেক সাহস দেখায়, যেমন আমিও বলি আমি অনেক সাহসী। কিন্তু মানুষ যত সাহসী হোক না কেন, যখন কোনো প্যারানর্মাল বা অস্বাভাবিক কিছু বা দেখে বা সম্মুখীন হয়, তখন কিন্তু তার ওই সাহস রেখে মানে সাহসটা ধরে রাখাটা খুবই হয়ে যায়, কঠিন হয়ে যায়। দ্বিতীয় যে ঘটনাটি আমি বলবো, সেই ঘটনাটি হচ্ছে আমার জীবনের এই পর্যন্ত ঘটে যাওয়া সবচাইতে ভয়ানক ঘটনা প্যারানর্মাল দিক দিয়ে। ঘটনাটি ঘটেছে আমার নানুর বাসায়, সেই বাড়িগোনা নামক গ্রামে। তো সালটা ছিল 2014। তখন আমি, আমার মামাতো ভাই এবং কিছু তার বন্ধুরা মিলে পশ্চিমপাড়া বাজারে আড্ডা দিচ্ছিলাম। অবশ্য বাসা থেকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম মামাতো ভাইয়ের সাথে। মামাতো ভাইয়ের নামটি হচ্ছে নাসির। আগে তারা সাম্পান ছিল তাদের, কিন্তু সাম্পানের কোস্ট এবং নদীতে করার কারণে তারা তখন সিএনজি চালাতো আর কি। মদিনাঘাট থেকে বাড়িগোনা, পশ্চিমপাড়া, পুটপাড়া পর্যন্ত তারা সিএনজি সার্ভিস দিয়ে থাকতো মানুষ যাতায়াতের জন্য। তো তারা সিএনজি করে ঘুরতাম বা ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যা দিকে। তো আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। তখনকার সময়ে বাড়িগোনা গ্রামে অনেকটা ইলেকট্রিসিটি এসেছিল, কিন্তু রাস্তার দিকে লাইট থাকতো না আর কি। বাসায় বাসায় ইলেকট্রিসিটি ছিল, কিন্তু ওই যে আছে না যে 100 পাওয়ার
60 পাওয়ারের বাল্ব, এগুলো ইউজ করা হতো বাসা বাড়িতে, এবং তা খুবই সামান্য আলো হতো, মানে বেশি লাইট ইউজ করতো না কোনো বাসায়। আর রাস্তাতে তো লাইট ইউজ করতোই না, ওই কোনো কোনো দোকান যদি খোলা থাকতো সেই আলোতেই চলতো। তার গ্রামের মানুষটা টর্চ দিয়ে চলাফেরা করতো, টর্চ লাইট দিয়ে। যাই হোক, আমি ঘটনাতে আবার ফিরে আসি। তো আমরা বাজারে, পশ্চিমপাড়া বাজারে আড্ডা দিচ্ছিলাম, রাত 12টা বেজে যায়, সবগুলো দোকানপাট বন্ধ, শুধু একটা দোকান খোলা যেটাতে আমরা আড্ডা দিচ্ছিলাম আর কি। কারণ গ্রামের বাজার 8টার দিকেই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়, আর যেগুলা কয়েকটা খোলা থাকে ফার্মেসি বা কয়েকটা দোকান, সেগুলা খুব বড় জোর 10টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু আমাদের যে দোকানটা সেটা 12টা পর্যন্ত খোলা রাখার কারণ হচ্ছে সেই দোকানটা ছিল আমাদের পরিচিত, এবং আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বিদায় দোকানটি 12টা পর্যন্ত খোলা রাখে। তো আড্ডা দেওয়া শেষ হলে নাসির ভাই আমাকে বলে যে পশ্চিম পাড়ার আরেকটু দূরে, মানে আরো 10 মিনিটের পথ পশ্চিম পাড়া পার হয়ে কাউলি হচ্ছে, তো কাউলি দেখতে যাব কিনা। গ্রামে গেলে প্রায় সময় কাউলি শোনা হয়, কাউলি আসরে যাওয়া হয়, কিন্তু তখন আমার মনে চাইলো না আর কি যে আমি কাউলিতে যাবো। আমি বললাম যে না ভাইয়া, আমি যাবো না, তোমরা যাও। তারপর বললো যে রাত তো অনেক হয়ে গেছে, বাসায় যাবে এত দূর, একা যেতে পারবি কিনা। আমি বলছি না, একা যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার কাছে সিঞ্জি আছে, আমি তার দিয়ে আসি। কিন্তু আমাকে দিতে গেলে দেখা যেতেছে আর ওদিকে 4-5 জন দাঁড়ানো আছে, তাদেরকে নিয়ে তো কাউলি দেখতে যেতে পারবো না। আমি মানে কয়েকজন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি বললাম যে না, লেট করার দরকার নেই, তোমরা সবাই মিলে কাউলি দেখতে যাও, আমি একা যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর তখন আমার স্মোক করার ছিল, হ্যাবিট ছিল। তো আমি থেকে দোকান থেকে 2টা সিগারেট নিয়ে নিই, যাওয়ার পথে স্মোক করতে করতে যাবো ভেবে নিলাম। আসলে পশ্চিম পাড়া থেকে আমার নানি বাসা নদীর পাড় দিয়ে যদি তাকাই তাহলে দেখা যায়, যেহেতু নদীর পাড়ে আমার নানি বাসাটা, তো দেখা যেত। কিন্তু এটা এই মানে হেঁটে যাওয়ার পথ ছিল মিনিমাম 1 থেকে 1.5 মাইল, মানে 1 থেকে 1.5 মাইল দূরত্ব হচ্ছে আমার নানি বাসা থেকে পশ্চিম পাড়া সেই বাজারটা। মাঝখানে কোনো দোকান নেই, কিন্তু যে আমার নানু বাসা ঢুকতে যাওয়ার আগে গোরস্থান দিয়ে যেতে হয়। এর আগে একটি দোকান আছে আমার আরেক মামার, মানে হাতে গোনা আর 2টি দোকান পরে ওঠে, তাও আবার আমার মামার নানুর বাসার কাছাকাছি। কারণ তখন সেখানকারটা একটু ঘনবসতি, কিন্তু বাজারের আগ পর্যন্ত কোনো বাসা বাড়ি নেই, সবগুলো হচ্ছে চাষের জমি। আর এক পাশে হলো নদী, আর এক পাশে হচ্ছে বিল, মানে চাষের জমি। চলে গেল, আমিও বাসার দিকে রওনা দিলাম। তখন মানে সেই রাতটা ছিল হয়তো অমাবস্যা রাত, কারণ গুটগুটে অন্ধকার ছিল, আশেপাশে বেশি দূর তাকিয়ে দেখা যাচ্ছিল না, মানে পথও দেখা যাচ্ছিল না। আর তাই আলোর যে প্রয়োজনটা মেটাবো সেটা মিটছে না, কারণ আমার কাছে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটি ছিল নোকিয়া আশা, অ্যান্ড্রয়েড মোবাইল তখন আমি ইউজ করিনি। আশা মোবাইলটা ছিল টাচ এন্ড টাইপ, ওইটা ডিসপ্লের আলোতে যতদূর দেখা যায় ততদূর আমি, আর রোডটা যে পথ সে পথটা আমার অনেক পরিচিত ছিল বিদায় আমি যেতে পারছিলাম, কারণ আন্দাজ করতে পারছিলাম পথটা কোন দিকে যাবে। গ্রামের পথ বুঝতেই পারেন, আঁকা বাঁকা পথ, আর পথটি ছিল কোথাও ইট দেওয়া, কোথাও মেটা পথ, আর দুপাশে ছিল অনেকগুলো গাছ, সিম গাছ। তো পশ্চিম পাড়ার বাজার থেকে বের হলাম। পশ্চিম পাড়া বাজার থেকে বের হওয়ার সময় বা ঢোকার সময় 2টা তাল গাছ পড়ে। 2টা তাল গাছের অনেক ঘটনা আছে ওই গ্রামে, মানে শুনেছি আমি যে 2টা তাল গাছে নাকি বদজিন থাকে। তো যাই হোক, পশ্চিমপাড়া বাজার থেকে বেরিয়ে কয়েক কদম পার হতেই, মানে যেমন 1 মিনিট হাঁটার পরেই পিছন থেকে কে জানি আমাকে ডাক দিয়ে উঠলো, এমন ভাবে বলে উঠলো, এই রাকিব, ধারা। আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ভাবতে লাগলাম যেহেতু একা একা যাচ্ছি, অন্ধকার পথ, মনে একটু হলো ভয় আছে, সেই ভয়ের কারণে হয়তো মনে হচ্ছে যে কেউ আমাকে ডাকছে। তারপর আমি হাঁটতে লাগলাম, হাঁটার পর আবার বললো, কি তোর দাঁড়াতে বললাম না, দাঁড়া। আমি আবার একটু দাঁড়ালাম, এখন পিছনে তাকাতে নিব, এই সময় মনে পড়লো, কারণ গ্রামে গেলেই মামা আছে বা অনেকের মুখেই অনেক ঘটনা শুনতে পাই যে অমুকের ঝিনে ধরেছে, অমুকের এই ঘটনা ঘটেছে। এরকম একটা ঘটনা শুনেছিলাম যে এক মাদ্রাসা ছাত্র এরকম রাত্রেবেলা যাচ্ছিল, তাকে পিছন থেকে কেউ একজন ডাক দিয়েছে, সে পিছনে তাকার সাথে সাথে তাকে ঘাড় মুটকিয়ে মেরে ফেলা হয়েছে আর কি। মানে এরকমটা ছিল যে মনে হচ্ছে কেউ একজন ওই মাদ্রাসা ছাত্রকে কষে এক থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের কারণে তার ঘাড় বাঁকা হয়ে মারা গেছে, এবং তার গালে এবং ঘাড় পর্যন্ত হাতের ছাপ বসা ছিল। তো এই কথাটা মনে পড়ে
আমি আর পিছনে তাকাই না, মানে আমার ভেতরে ভয় আরো বেড়ে গেল। এরকম ভয় বেড়ে গেল যে আমি তখন যে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল গ্রামে, নদীর বাতাস, তার মধ্যে আমি ঘামাচ্ছি। আর এও একটা মাথায় ভিতরে আসলো যে সাথে সাথে যে এই পিছন থেকে যে আমাকে ডাকছে সে বলছে যে এই রাকিব দাঁড়া। কিন্তু ওই গ্রামে এমন কোনো মানুষ নেই যে এমন শুদ্ধভাবে কথা বলতে পারবে। আমার কিছুটা আগে কেউ ডাকলে আমাকে ডাকে রাকিববে, আর যদি ওইখানকার লোকে যদি কেউ আমাকে ডাকতো তাহলে বলতে রাকিববে তিয়ে। তিয়ে শব্দটার মানে হচ্ছে যে দাঁড়ান। তো কিন্তু কিন্তু ওই চিরাগের আঞ্চলিক ভাষায় আমাকে ডাক দেয়নি, ডাক দিয়েছে ঢাকা বা শুদ্ধ ভাষায়। তা আমি সেটা চিন্তা করেও আর পিছু তাকাইনি। আমি সিগারেটটা তো ধরানো ছিল, আমি সেটা টানতে টানতে হাঁটতে থাকি। মানে আর সেই পিছন থেকে অনবরত যে জিনিসটা ছিল সেটা আমাকে ডাকতে থাকে, মানে বলতে থাকে যে বারবার এরা কি দ্বারা। প্রচন্ড ভয়ের মাঝেও আমি দ্রুত হাঁটতে লাগলাম, যেহেতু পেছন থেকে কোনো একটা জিনিস বা জিন বলতে পারেন আপনারা আমাকে ডাকছে যে এরা কি দ্বারা। তো একটা মানুষের পিছন থেকে যদি কেউ ডাকি ভাবে, তখন রাত 12টা বাজে, গ্রামের পথ, অবশ্য রাত অন্ধকারচ্ছন্ন, বেশি দূর কিছু দেখা যায় না অন্ধকারের কারণে। এরকম একটা জায়গায় যেখানে কেউ শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, কিন্তু আপনাকে শুদ্ধ ভাষায় ডাকছে, তো কতটা ভয়ঙ্কর হতে পারে যেটা যে যে পরিস্থিতিতে থাকে, যেমন আমি ছিলাম, আমি বুঝতে পারছি। বা এরকম পরিস্থিতিতে যারা পড়ে তারাই বুঝতে পারবে যে তখনকার সময়টা কত কঠিন হয়ে যায়। তারপর আমি হাঁটতে লাগলাম আর কি বাসার দিকে, কারণ আমার তো আর কোনো উপায় নেই, আমি সেন্সলেস হচ্ছি না, আমি অনেক ভয় পাচ্ছি, কিন্তু আমার মনের ভেতরে একটা জিনিসই চলছে, আমার যেভাবে হোক বাসায় যেতে হবে। আর পেছন থেকে সেই জিনিসটা আমাকে ডেকেই যাচ্ছে এরা কি দাঁড়া, মানে বলে যাচ্ছে দাঁড়া। হাঁটতেছি অনেকটা পথ পার হওয়ার পর, মানে ওই যে চাষের জমি থাকার বিলের মাঝখানে একটা উঁচু জায়গা করা হয়েছে, মানে একটা সরু পথ দিয়ে। সেই উঁচু জায়গার ভেতরে একটা প্রাইমারি স্কুল। তো সেই প্রাইমারি স্কুল নিয়েও অনেক ঘটনা শুনেছি, যে প্রাইমারি স্কুলের পাশে নাকি অনেক বাচ্চা মারা যেত এবং বাচ্চাগুলোকে উপর করে মাটির ভিতরে গুজে রাখত। সত্য সেই ঘটনার কথাটাও মনে পড়ে গেল সেই সময়। আরো ভয় পেতে লাগলাম, কিন্তু আমার হাত পা কাঁপছিল, আমি হাঁটতেছি, আমি অনেক ঘামতেছি, কিন্তু আমি সেন্সলেস হচ্ছি না। আমি তখন ওই স্কুলের পাশে স্কুলের দিকে তাকাবো কিনা সেই ভয়টাও পাচ্ছি। এরকম সময় আমার হাতে যে সিগারেটটা ছিল সেটা শেষ হতে লাগলো। তো শেষ হয়ে যাওয়ার সময় আমি চিন্তা করলাম আরেকটা সিগারেট এর সাথে সাথে ধরাবো। তো ওই সিগারেটটা শেষ হওয়ার আগে একটা সিগারেট ধরাচ্ছি, এরকম পরে আমি বুঝতে পারলাম যে সিগারেটটা আমি উল্টো ধরে ফেলেছি, যে কারণে সিগারেটটা নষ্ট হয়ে যায়, আমি এটা ফালাই দিই। এবং আমি এতক্ষণ একটা সাহস নিয়ে চলছিলাম যে আমার হাতে সিগারেট ছিল, আগুন আছে, আমাকে কিছু করতে পারবে না, এরকমটা শ্বাস। মানে অনেক সময় শুনি, অনেকের কাছে শুনি যে আগুন দেখলে জিনেরা ভূতেরা কিছু করতে পারে না। আসলে এটা কতটা বাস্তব আমি এখনো জানি না, কিন্তু একটা মানুষের আশা ভরসা থাকে না, মানুষের আশাই হচ্ছে সবকিছু, ভরসাই হচ্ছে সবকিছু। সেই ভরসার কারণে আমি এত দূর হেঁটে আসছি। এখন তো সেই জিনিসটাও নাই আমার কাছে। আমি বাসার কাছাকাছি চলে আসছি, অনেকটা, যে মামার বললাম না একটা মামার দোকান আছে, সেই দোকানের কাছাকাছি, দোকানটা বন্ধ, অন্ধকার। কিন্তু এখন আরেকটা ভয়ঙ্কর হলো যে আমার গোরস্থানের পাশ দিয়ে যেতে, মানে নদীর পাশে কবরস্থানের পাশে একটা সরু রাস্তা পার হয়ে একটা সাঁকো পার হতে হবে। সাঁকোটা হচ্ছে এই যে আমাদের নানুর বাসার পাশে একটা পুকুর খনন করেছে, সেটা হচ্ছে একটা করা আছে, নদীর সাথে লিঙ্ক করা। যখন জোয়ার আসে তখন পুকুরটা ভরে, যখন বাটায় যায় তখন পুকুরটা খালি হয়ে যায়। তো এটার উপর সাঁকো দিয়ে যেতে হবে। এই সাঁকোর দিকেও আমার বড় ভাই এবং বড় বোন পড়ে গিয়েছিল ছোট থাকতে, এই নিয়ে ঘটনা আছে। এবং গোরস্থানের পাশে রাস্তা দিয়ে অনেক ঘটনা শুনছি, মানে একবারে ভয়ঙ্কর একটা অবস্থা, যে এই অবস্থায় মনে করেন একটা মানুষ কিভাবে করবে, মানে আমিও অনেকটা বুঝতে পারতেছিলাম না যে কি করবো। আমি এখন দাঁড়িয়ে আছি, আমি গোরস্থানের ভেতর দিয়ে যাবো কি যাবো না, এরকম 1-2 মিনিট দাঁড়ানোর পর আমার হাতের মোবাইল দিয়ে আমি আমার মাকে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে মা জারি খেলাম। মা বলতে লাগলো এত রাত হয়ে গেছে, এখনো বাসাস্তা কই আসছিস? তা আমি বললাম যে মা, আমার পিছন থেকে কে জানি ডাকতেছেন, পশ্চিমপাড়া বাজার থেকে আসছি, মানে আসতেছিলাম, পশ্চিমপাড়া থেকে কে জানি পিছনে থেকে অনবরত বলে যেতেছে রাকিব দ্বারা। আমি যে মার সাথে ফোনে কথা বলতেছি তখন ওই পিছনে জিনিসটা বলতেছে এই রাকিব পিছনে তাকা, যেহেতু আমি দাঁড়াই ছিলাম তখন, আমি তো তাকাচ্ছি না। তারপর হলো মা বলতেছে তৎক্ষণে, তুই বাবা বাসায় আসিস না গোরস্থান দিয়া, তুই একটু সামনে তার ফরাই মামার বাসায় চলে যা। ফরাই মামা হচ্ছে সেই যে নাসির ভাই আছে না, নাসির ভাইয়ের বাবা।
তো পরে মামার বাসা হচ্ছিল গোরস্থানের বাম সাইডের পর দিয়ে আরেকটু সামনে 1 মিনিট সামনে এগুলো রাস্তার পাশে একটা পুকুরের পরই তার বাসা। মানে ওই গ্রামে হয় কি যে সবার বাসায় একটা করে পুকুর থাকে, আমার নানির বাসা হোক বা আশেপাশে যতগুলো বাড়িঘর আছে তাদের বাসার সামনে একটা করে পুকুর থাকে। তো আমি যে মার কথা শুনে আমিও ফরের মামার বাসার দিকে রওনা দিতে লাগলাম এবং ফরের মামার মোবাইলে ডায়াল করলাম, করে বললাম যে মামা আমি তোমার বাসায় আসতেছি। তুমি আসতেছো এই কথায়? নাসির কোথায়? আমি কিছু নাসিম ভাই তো কাউলি শুনতে গেছে, আমি এদিকে এসে বসছি, বাসা যাবো, আপনার বাসার দিকে আসতেছি। বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তা আমি আমার বাসার দিকে যেতেছি। তো সেই সময় তার পিছন দিকে থেকে সেই জিনিসটা কিন্তু অনবরতই এখন বলে যাচ্ছে, তখন তো দাঁড়াইছিলাম বলছে পিছনে থাকা, এখন আমি হাঁটতেছি বলতেছে দাঁড়া। তো একই কথা শুনতেছি অনবরত, শুনতে শুনতে আমি মামার পুকুর পাশ দিয়ে গিয়ে মামার বাসার দরজায় নক করলাম। তখনও পিছন থেকে বলতেছে রাখি পিছিয়ে থাকা, রাখি পিছিয়ে থাকা। তারপর দরজাটা খুললো যখন মামা, তখনই আর এই শব্দটা পেলাম না। মামা দরজা খুলে সাথে সাথে বললো তাড়াতাড়ি ঘর ঢুকো, ঘর ঢুকো মামা। আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকার সাথে সাথে দেখলাম যে মামি পানি হাতে ধরে ছিল, পানি দিয়ে বললো যে পানিটা খাও, তাড়াতাড়ি পানি খাও। মানে এরকম হয়েছে যে যখন তাদেরকে ফোন দিয়ে বলছি যে আমি তোমার বাসায় আসতেছি, তোমার বাসায় তার বাসা যাবো না, তখনই তারা কিছু একটা বুঝতে পারছে। তা আমি বলতে নিয়েছিলাম যে কি ঘটনা ঘটছে। সে বললো যে মামা বললো যে না এখন কিছু বলা লাগবে না, নাসির যেহেতু বাসা আসেনি, নাসির ঘরে তুমি ঘুমাও, চুপ করে সকালে শুনবো না কি হয়েছে না হয়েছে। ঠিক আছে। আমি তখন অনেক ক্লান্ত ছিলাম, ঘামে পুরো ভিজে গেছি আমি, মানে অনেক একটা অবস্থা যে কি একটা পরিস্থিতি থেকে যে আমি মুক্তি পেলাম, মানে মামার বাসা ঢুকে পড়ছে তা বলে বোঝানো যাবে না। তো সেই পরের দিন মা সকাল সকালে পরে মামার বাসায় চলে আসে, কারণ মামার বাসার আমাদের নানি বাসার তেমন একটা দূর ছিল না। তা এসে বললো যে তার রাতে যদি ফোন দিয়েছিল তার পিছন থেকে ডাকছে, সেটা আমিও শুনছি। মানে আমি যে ফোন দিয়েছিলাম যে মাকে যে আমি বাসার দিকে আসবো কেন গোরস্থানের পাশ দিয়ে, আমার যে পিছনে যে অবয়টা আমার দিকে ডাকতেছিল, বলতেছিল যে পিছনে থাকা সেই শব্দ বা সেই তার কথা ফোন দিয়ে মাও শুনতে পায় যখন ফোনের মাধ্যমে আর কি। তো এরপর কয়েকদিন পর নানি বাসা থেকে চলে আসি। এই ছিল আমার তৃতীয় ঘটনা। তো রাসেল ভাই, আমার ঘটনাগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে আমি অনেক খুশি হব। আপনাকে এত কষ্ট করে ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ এবং লিসেনারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে জানাচ্ছি আমার সালাম আবারও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Be here with me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আজির সাথে আপনারা শুনছেন Bhoot.com আর 201তম এপিসোড চলছে আজকে। এবং এই এপিসোডে আমরা সাবিত সিফাতের ঘটনা ছাড়াও আরো একটা অডিও ক্লিপ প্লে করেছি একটু আগে। এখন আমরা দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নাজমুল হুদা বলছিলাম ঢাকার উত্তরা থেকে। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, যার কারণে আমি অডিও ক্লিপ পাঠাচ্ছি। আর গল্পের মধ্যে বা ঘটনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে লিসেনারদেরকে বলবো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আসলে রাসেল ভাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে জয়পুরহাট জেলার কোন এক গ্রামে। আমি সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। তো ঘটনাটা ছিল আপনার 2016 শেষের দিকে আর কি। 16 শেষের দিকে আমাদের গ্রামে একটা পরিবার ছিল। তো পরিবারটার বাবা মা আর মেয়ে ছিল আর এক ভাই ছিল। তো মেয়ের বাবা কৃষক ছিল, জমিতে কাজবাজ করত। তো হঠাৎ মেয়ের একটা মানে শারীরিক সমস্যা বলতে একটা রোগ ধরা পড়ে, যার কারণে অনেক টাকা পয়সার দরকার পড়ে। তো মেয়েটির বাবা মেয়েটিকে অনেকবার বোঝালো যে দেখ মা, আমি টাকা পয়সা জোগাড় করে যেভাবে হোক তো চিকিৎসার ব্যবস্থা করব। তো এইভাবে মেয়েকে আশ্বাস দিত বা আশ্বাস দেয়। তো একদিন হঠাৎ ওর বাবা মার মধ্যে ঝগড়া লেগে যায়। তো এটা আবার ওই মেয়েটা দেখে, আর মেয়েটা বোঝে যে ওর চিকিৎসা টাকা জোগাড় করতে গিয়ে মানে পরিবার মধ্যে টাকার সমস্যা হয়, যার কারণে ঝগড়াটা হয়। তো মেয়েটা করে কি, গলায় ফাঁস নিয়ে সুইসাইড করে। তো সুইসাইড করার এক পর্যায়ে সবাই এটা দেখে ধরাধরি করে আমাদের যে জয়পুরহাট কোন একটা হাসপাতালে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো মৃত ঘোষণা করার পরে লাশ বাড়িতে আনা হয়। তো যেদিন লাশ বাড়িতে নিয়ে আসে বা বিকালে, সকালবেলায় ঘটনা ঘটে তো লাশ বিকালে নিয়ে আসে। তো বিকালে নিয়ে আসার পরে সন্ধ্যার সময় আর কি লাশ গোসল করানোর পরে সবকিছু শেষ করে জানাজা পড়ানো হয়। জানাজা পড়িয়ে রাতে কবর দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে রাসেল ভাই এরকম যে কবরটা দেওয়া হয় যে কবরস্থানটা ছিল মানে একদম নির্জন জায়গা, চারপাশে হচ্ছে গাছগাছালি বাঁশঝাড়, ওইখানে কবরটা দেওয়া হয়। আর যেদিন কবর দেওয়া হয় সেদিন ছিল বেসিক্যালি শনিবার। আর আমরা ম্যাক্সিমাম সবাই জানি যে কালো জাদুর যে বিষয়গুলা থাকে সেগুলা ম্যাক্সিমাম সময় শনিবার আর মঙ্গলবার যারা আত্মহত্যা করে, সুইসাইড করে, তাদের শরীরের বডি বা কোন একটা এলিমেন্টস দিয়ে কালো জাদু করা হয়। তো যাই হোক রাসেল ভাই, যখন মাটি দেওয়া হয়, লাশ দাফন করা হয়, সবাই যার যার মতো বাসায় চলে যায়। পরের দিন সকালে দেখা যায় যে কবর খোঁড়া, লাশ কবরের উপরে উঠানো, কিন্তু লাশের গায়ে মাথা নাই, মানে মাথা কে বা কারা কেটে নিয়ে গেছে আর লাশ উপরে উঠানো। তো এটা দেখে এলাকাবাসীর ভিতরে অনেক আতঙ্ক সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয় যে লাশ এরকম উপরে উঠানো, লাশের আবার মাথা নাই। তো যাই হোক, এভাবে এলাকাবাসী আবার কি করলো, লাশটাকে পুনরায় আবার মাটি চাপা দিয়ে দেয়, সে কবরের ভিতরে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। তো তারপর এভাবে যাওয়ার পর কিছুদিন পর, ওই কিছুদিন বলতে 10-15 দিনের মাথায় সেই মেয়ের মা স্বপ্নে দেখতো যে তার মেয়ে মানে মাথা নাই, মাথা ছাড়া তার মেয়ে তার কাছে আসতেছে, আইসা বলতেছে যে মা আমাকে বাঁচাও, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমাকে এই হাতে উদ্ধার করো। তো এইভাবে ওর মা প্রতিদিন রাতে স্বপ্ন দেখতো আর সকালে উঠে ওর বাবাকে বলতো। তো ওর বাবা বলতো হয়তো তুমি রাতে ভুলভাল স্বপ্ন দেখছো, এটাই এরকম কিছু। পরের দিন যখন আবার ওর মা বাবা রাতে ঘুমায়, ঘুমানোর পর ওর মা খেয়াল করতেছে যে এটা স্বপ্ন না, মনে হচ্ছে যে বাস্তবেই ওদের ঘরের পিছনে মানে জানালার ওখানে কেউ দাঁড়ায় আছে। মানে এটা উনি ফিল করতেছে যে বোঝা যাচ্ছে যে জানালার পিছনে কেউ একজন দাঁড়ায় আছে। তো এইসব দেখতে দেখতে ওই রাতে আর কিছু বলে না। সকালে উনি উনার ওই মেয়ের বাবাকে বলে যে আমি গতকাল রাতে এরকম এরকম ফিল করতেছি যে জানলার পাশে কেউ দাঁড়ায় থাকে। তো এগুলা যাওয়ার পরে এটা তো ওর ফ্যামিলির সাথে হইলো। তো ওদের যে বাসা বা ওই কবরস্থানের ঠিক কিছু দূর, মানে মোটামুটি আপনার কতটুকু হবে, আধা কিলোমিটার দূরে একটা ইটের ভাটা ছিল। তো ইটের ভাটায় শ্রমিকরা সারাদিন কাজ করতো, আপনার সন্ধ্যা পর্যন্ত কাজ করতো, যারা ইট বানাইতো আর কি, মাটি দিয়ে দিয়ে ইট বানায়, তো ওরা সন্ধ্যা পর্যন্ত কাজ করতো। তো সন্ধ্যা পর্যন্ত কাজ করা যখন মাগরিবের আজান দিবে দিবে ভাব, মানে দিবে ভাব বলতে দিয়ে দিছে, মানে চারদিকে আজান হচ্ছে, আজান মানে শেষ, হয়তো কয়েকটা মসজিদে এখনো হচ্ছে আর কি। তো এমন সময় যে ইটের ভাটায় কাজ করতো একটা কর্মী, তো কর্মী হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, কে কোথায় আসো, আমার বাঁচাও বলে সে মানে সেন্সলেস হয়ে যায়। তো সবাই গিয়ে দেখে যে সে ইটের যে বানানো ইট তার পাশে পড়ে আছে। তো সবাই তাকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরানোর পরে উনি চোখে মুখে মানে ভয়ের ছাপ, ওনাকে জিজ্ঞাসা করানো কি হয়েছে, তো উনি বলতেছে আমি আর এখানে কাজ করব না। পরে সবাই ওনাকে যখন বারবার রিকোয়েস্ট করলো, দেন উনি বললো যে এরকম এরকম দেখতেছি একটা মেয়ের অবয়ব না, মানে উনি যেভাবে বললো আর কি, যে ফুল দেখা যাচ্ছে যে একটা মেয়ের বডি মুভ করতেছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে হেঁটে হেঁটে, কিন্তু তার কোনো মাথা নাই। পরে এগুলা শুনে এলাকাবাসীর ভিতরে অনেক আতঙ্ক সৃষ্টি, অনেক ভয় পায় অনেকে সবাই। তো সবাই যেহেতু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, তার কারণে সবাই বললো যে একটা মিলাদ দেওয়া হোক, মিলাদ দিয়ে এর একটা বন্দোবস্ত হয় কিনা দেখা যাক। তো তারপরে সবাই আবার কবরের ওখানে যায়, দোয়া দরুদ পড়ে, তারপর একটা মিলাদের ব্যবস্থা করে। মিলাদের ব্যবস্থার পরে আলহামদুলিল্লাহ রাসেল ভাই আমাদের এদিকে আর এরকম কোনো সমস্যা হয় নাই, এখন পর্যন্ত সব ঠিক আছে। গল্পটা যদি ভালো লাগে রাসেল ভাই, ঘটনাটা সত্য রাসেল ভাই, এটা মিথ্যা বা বানোয়াট কোনো ঘটনা না। যদি ভালো লাগে তাহলে লিসেনারদেরকে শোনাবেন। এবং আমাদের গ্রামে অনেক এরকম ছোট ছোট ঘটনা আছে, যেমন রাতের বেলা মাছ ধরতে গেলে অনেক সমস্যা, এরকম কিছু ঘটনা আছে। আমি সুযোগ পেলে অবশ্যই বুথ.com এর সাথে শেয়ার করবো। বুথ.com দীর্ঘজীবী হোক, রাসেল ভাই দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বুথ.com কে, ধন্যবাদ রাসেল ভাইকে। আল্লাহ হাফিজ।
আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ এবং 201তম এপিসোডের সমাপ্তি টানতে হবে। আমার মনে হয় যে আমি টায়ার্ড, আপনারাও টায়ার্ড এবং আপনাদের সবাইকে ঘুমাতে যেতে হবে। আর সেই সাথে